বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা। দল নিবন্ধন পাওয়ার পর পর্যালোচনা করবে ইসি। আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই, যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাইকোর্টের আদেশে টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। আপিলের সিদ্ধান্ত দুদকের। গত 6 বছরে গুমের ঘটনায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। আবু সাইদ হত্যায় পলাতক 24 আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। জরুরি অবস্থা জারি নিয়ে নতুন বিধানে ঐক্য। মন্ত্রিসভার সিদ্ধান্তে সায় লাগবে বিরোধী নেতারও। জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি নিয়োগের সম্মতি। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। রোববার দেশজুড়ে চলা নানা কর্মসূচিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার সহ নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন নেতারা। বিকেলে গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। দলটি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে উঠতে হয়। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। এদিন চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাজনীতিকে কলুষিত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এর আগে সকালে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। সরকার তার ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দূষরদেরকে নিয়ে চলছে বলেই আজকে তারা অন্যায়কারী তাদের ডানে বামে সামনে বসে থাকে, তাদেরকে তারা ধরেও না। উদ্দেশ্য একটাই, গণতন্ত্রকে যাতে ফেরত আসতে না পারে সেটিকে প্রলম্বিত করা। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জনগণের সমর্থিত সরকার ছাড়া। শাতিলা শারমিন, সময় সংবাদ। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরে একথা বলেন তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, কিন্তু বিচার সংস্কার চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রোদবৃষ্টি উপেক্ষা করেই জাতীয় নাগরিক পার্টির 13তম দিনের জুলাই পদযাত্রা পিরোজপুর ও ঝালকাঠিতে। রোববার বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসেন ঝালকাঠিতে। স্লোগানে জুলাই বিপ্লবের নায়কদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা।
শহরের ফড়িয়াপট্টিতে পথসভায় বক্তব্যে এনসিপি আহ্বায়ক বলেন, জনগণের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে ঐক্য করবে না এনসিপি। দেশে ভয়ের সংস্কৃতি করে প্রশাসন দলীয়করণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন নেতারা। এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। আমরা কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল হইতে চাই না। বাংলাদেশে মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজিত হতে পারবে না। এর আগে সকালে পিরোজপুরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎস ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্গতনের কারণে মেরে ফেলা হয়েছে। এদিকে ঝালকাঠিতে প্রথমে ফায়ার সার্ভিসের মোড়, পরে শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভা হওয়ার কথা থাকলেও বাধা দেন বৈষম্য বিরোধী কর্মীদের একাংশ। অপূর্ব অপু, সময় সংবাদ। আইনি বাধা নেই দাবি করে আবারও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, কাঙ্ক্ষিত মার্কা না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত করার দাবি জানান তারা। এদিকে ইসি জানিয়েছে, দল নিবন্ধনের সময় পরবর্তীতে এনসিপির আবেদনের বিষয়টি পর্যালোচনা করা হবে। সম্প্রতি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম কিংবা মোবাইল ফোন বরাদ্দ চায় দলটি। কিন্তু 10 জুলাই ভোটের মার্কা হিসেবে শাপলা তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ইসি। এ নিয়ে অসন্তোষ জানায় এনসিপি। এর মধ্যেই রোববার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। দলের নিবন্ধন দলীয় প্রতীক প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়ে আলোচনা করে দুপক্ষ। সোয়া 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির আইনজীবী জানান, শাপলাকে দলীয় প্রতীক করতে আইনি বাধা নেই, তাই দলের পক্ষে নতুন করে আবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার যুক্তি তুলে ধরে দলটির প্রতীকও স্থগিত করার দাবি জানান তিনি। নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়। শাপলাকে প্রতীক দেয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগেই ইসিকে পুনর্গঠন করতে হবে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। শাপলা প্রতীক চেয়ে সবার আগে আবেদন করে নাগরিক ঐক্য। তালিকাভুক্ত না থাকায় কেটলি পায় দলটি। 17 এপ্রিল ফের শাপলা প্রতীক চায় মাহমুদুর রহমান মান্নার দল। এর 2 মাস পর একই মার্কা চেয়ে আবেদন করে এনসিপি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে একমত হতে পারেনি দলগুলো। দিনভর আলোচনা শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার অগ্রগতি অব্যাহত থাকলে চলতি মাসের শেষ নাগাদ জাতীয় সনদ তৈরি করবে কমিশন। মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 12 দিনের সংলাপ। তৃতীয় দিনের মতো আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে। দীর্ঘ বৈঠকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি সহ অন্যান্য দলের দাবি অনুসারে প্রথম 2 জনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচনের ইশতেহারে উল্লেখ করে সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান পরিবর্তন করা যাবে মর্মে একমত হয় দলগুলো। একই সঙ্গে প্রধানমন্ত্রীর একক প্রতি স্বাক্ষরের পরিবর্তে বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে জরুরি অবস্থা জারির বিধান করার বিষয়ে একমত হয় দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গে ঐকমত্য তৈরি হয়নি এদিনও।
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনার অগ্রগতি অব্যাহত থাকলে জুলাই মাসের শেষ নাগাদ জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনে একমত হওয়ার কথা জানালেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত জানায় দলগুলো। বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসার কারণে যে পলিটিসাইজ করা হয়েছে সেটির বিরোধী। জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার, অপব্যবহার, এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। যখন আমরা আলাপ আলোচনা করে একটা সনদে স্বাক্ষর করব, এটা অনেকটা ম্যাগনা কার্টা হিসাবে এটা বিবেচিত হবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মৌলিক বিষয়ে শুধু ঐকমত্য তৈরি হলেই হবে না, বাস্তবায়নের আইনগত ভিত্তি থাকতে হবে। যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐকমত্যে আসতে হবে, নাম্বার 1, নাম্বার 2, এটার লিগেল ভিত্তি দিতে হবে, যাতে করে নোবডি ক্যান ডিনাই and nobody can avoid. বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আলোচনায় জাতীয় ঐকমত্য সৃষ্টির স্বার্থে একমত হয়েছে বিএনপি। অমীমাংসিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েও সুনির্দিষ্ট মতামত দেওয়া হয়েছে। বলেন, ঐকমত্যে পৌঁছালে তা বাস্তবায়নে আইন এবং সংশোধনী কোনো বিষয় নয়। জাস্টিস শাহাবুদ্দিনের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে হয়েছে, এটা ছিল কনস্টিটিউশনের বাইরে, পরে সেটাকে কনস্টিটিউশনালিটি দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধনী করতে হয়েছে। ঐকমত্যে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 57টি সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে এসব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুপারিশ দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, অনিয়মের কোন পর্যায় পর্যন্ত এই কমিটি তদন্ত করবে তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনে অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যাতে অপরাধী না হয়ে যায় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের 10ম, 2018 সালের 11 ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। 10ম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো? এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত? এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিইসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যেখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল, যে আপনার এই যে গভর্নমেন্টের ওয়ার্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না, সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারলো নাকি। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে
তাদের বিচার করবে? প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি, সবাইকেই কি বিচারের আওতায় আনবো? আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের তৎপরতা ছাড়াই চলতি বছর হজ ব্যবস্থাপনায় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বলেন, এবার সৌদিতে বাড়ি ভাড়া এবং সার্ভিস চার্জ কমায় প্রথমবার সরকারি প্যাকেজের উদ্ধৃত 8,90,183 টাকা ফেরত পাচ্ছেন হাজিরা। আর হজ করতে গিয়ে 45 জন মারা গেছেন বলে জানান তিনি। চলতি বছর হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা সহ 87,200 জন পবিত্র হজ পালনে সৌদি আরব যান। হজের সব আনুষ্ঠানিকতা শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন 87,145 জন। সরকারি রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবছরের হজ ব্যবস্থাপনার সার্বিক দিক তুলে ধরেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় সিন্ডিকেটের তৎপরতা আর হজ ফ্লাইট বিপর্যয় ছাড়াই চলতি বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। প্রায় 2,000-এর মতো হাজির বিমানের যাত্রায় অনুষ্ঠিত ছিল। বাংলাদেশ বিমানকে রাজি করিয়ে ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি, ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। সৌদি আরবে এবার বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম থাকায় সরকারি প্যাকেজে খরচ কমেছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো 8,28,90,000 টাকা হাজিদের ফেরত দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না। বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন, নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। আমরা খুব অতি সত্তর 8,28,90,183 টাকা, এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছেই দেব। হজ করতে গিয়ে শারীরিক নানা জটিলতায় 45 জন হজযাত্রী মারা গেছেন এবং 9 জন সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ধর্ম উপদেষ্টা। 45 জন হাজি মারা গেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরের সিএনজি অটোরিকশা রাজধানীতে চলাচলের দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন চালকরা। 6 ঘন্টারও বেশি সময় ধরে বনানীর বিআরটিএ ভবনের সামনে সড়ক অবরোধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সেনাবাহিনীর হস্তক্ষেপে সন্ধ্যা 6:30টার দিকে যান চলাচল শুরু হয়। ঢাকা মহানগরে চলাচলের অনুমতি সহ মামলা না দেওয়ার দাবিতে বনানী বিআরটি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন ঢাকা জেলার অন্তর্গত সিএনজি চালিত অটোরিকশা চালকরা। রোববার সকাল 10টা থেকে বিআরটি ভবনের সামনে অবস্থান নিলেও বেলা 12:30টার দিকে বিআরটি কার্যালয়ের সামনে সড়কটি অবরোধ করেন চালকরা। এতে কাকুলি থেকে মহাখালী রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা জেলার অন্তর্গত সিএনজি চালকদের দাবি, তাদেরকে ঢাকা মহানগরের ভিতরে চলাচলের অনুমতি দিতে হবে। খালি এক টেবিল থেকে আরেক টেবিল দেখায় যে আমাদের হাতে এই না, এই জন্য আমরা বাধ্য হয়েছি এই বিআরটি অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের ভিড় তো মনে করেন দেয়ালে লাগিয়ে গেছে, আমরা এখন গাড়িগুলো চালাইতে পারতেছি না, সংসার চালাইতে পারতেছি না। যেই এরিয়াতে আগে আমরা চলাচল করতে পারতাম সেই এরিয়াতে এখন ঢুকলে বলে আমরা অবৈধ। এদিকে 6 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। ক্যান্টনমেন্ট থেকে আমি এখানে হেঁটে আসতেছি, সো আপনার পুরো রাস্তাটাই জ্যাম, এন্ড আপনার ওদিকে তো আরো বেশি জ্যাম। অনেক ভোগান্তি হয়েছে, যেমন আমরা 2 ঘন্টা প্রায় জ্যামে ছিলাম। যাদের কিছু মনে হচ্ছে তারা আন্দোলন করছে, তো আমরা যারা সাধারণ মানুষজন আছি আমরা ভোগান্তিতে পড়ি, এটা করাটা আসলে ঠিক না। পরে সন্ধ্যা 6:30টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এতে ধীরগতিতে শুরু হয় যান চলাচল, তবে তখনও তারা বিআরটি কার্যালয়ের সামনে অবস্থান করেন। দাবি আদায়ে 7 সদস্যের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। দাবি আদায়ের আশ্বাসে আজকের মতো অবরোধ প্রত্যাহার করলেও সোমবারের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে আবারও লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তারা। আমরা যদি আগামীকালকে মন্ত্রণালয়ে যাওয়ার পর তখন যদি দেখি যে আমাদের পক্ষে না, অবস্থান কর্মসূচি থাকবে বিআরটির সামনে, রাস্তায় কোনো নামবো না, রাস্তা ব্লক হবে না। তবে পরবর্তী অবরোধ কর্মসূচি সড়ক বন্ধ করে নয়, বিআরটি এর কার্যালয়ের সামনে হবে বলে জানান সভাপতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে বানের পানি কমলেও এখনও কমেনি দুর্ভোগ।
পানি নামতে থাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলার সদর উপজেলা ছাগলনাইয়া ও দাগনভূঞার কিছু অংশে লোকালয়ে এখনও পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরশুরাম এবং ফুলগাছিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি স্থান ভেঙে গেছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা নামক এই যে ধোপাবাড়িটি, এখানে নির্মল দাস সহ আরও তার 4 ভাইয়ের ঘর এভাবে বিলীন হয়েছে। শুধু এরকম বাঁধের গোড়ায় যারা ছিল, যেখানে ভেঙেছে, তাদের অনেকের বাড়িঘরের এমন হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত 7 জুলাই ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি পয়েন্ট। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার অন্তত 112টি গ্রাম। বৃহস্পতিবার থেকে নামতে শুরু করে বানের পানি। এরপর থেকেই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতি ও ভয়াবহতা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নষ্ট হয়ে গেছে বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা না হলে ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। ঘরের ভিতরে তো কিছুই নাই, যে হাল্লা হাঁড়ি মনে করেন ভাত রান্নার মতো কিছুই নাই। আমরা তো খালি জীবনটা কোনো রকম পাইছি, এটাই শুক্রিয়া। আমরা সব মারিয়ে যেতাম, আমাদের কিছুই নেই। বীজতলা সব শেষ, যা বসাইছে সব হসি গলি। নদী যদি আবার যে খোলা আছে, যে পরিস্থিতি আমরা যদি পানি আসে আবার আমরা বাঁচতে হইব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি, একই সঙ্গে এই ভাঙনগুলি বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা গ্রহণ করছি। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 67টি, ছাগলনাইয়া 15টি, ফেনীর সদরে 1টি ও দাগনভূঞায় 2টি রয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রামের সাবেক মেয়র এবং সংসদ সদস্যদের দখলে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত স্থানে জলাধার নির্মাণ করার পরামর্শ পরিকল্পনাবিদদের। বুলডোজার আর এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা, উদ্ধার করা হচ্ছে বেদখল জায়গা। চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন লিং রোডের 2 পাশে গড়ে ওঠা 40 একরের বেশি জায়গা এতদিন দখল করেছিলেন সাবেক মেয়র মঞ্জুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম সহ আওয়ামী লীগ সরকারের দাপুটে নেতা এবং বিভিন্ন শিল্প গ্রুপ। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও নানা বাধাই উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ রেস্তোরাঁ, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। 40 একর জায়গার টার্গেট নিয়েছি আমরা 3 দিনের মধ্যে। আর এটার মধ্যে আমরা দেখলাম যে মিনি স্টেডিয়ামটা রয়েছে। 3 দিন কর্মসূচির প্রথম দিনে রোববার সকালে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমাদের যে জায়গাগুলো বিরোধপূর্ণ এবং বিরোধপূর্ণ ছাড়া, সেই জায়গাগুলো আমরা ডিমার্কেট করে দিয়েছি আগেই, এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। দখলমুক্ত করা বিস্তীর্ণ জায়গায় জলাধার করা গেলে নগরীর জলাবদ্ধতা শতভাগ নিরসন করা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। জলাধার যদি নির্মাণ করা হয় তাহলে এই পানিগুলো এখানে আসলে তাহলে জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা প্রায় 100% কমে যাবে। দখলমুক্ত জায়গা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে পানি উন্নয়ন বোর্ড, যাতে নতুন করে কেউ দখল করতে না পারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।